ওনারা চাইলেই তো পায়, ওনারা চাইলেই পায়, অসুবিধাটা কি আছে? সব নিষিদ্ধ, কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে। কারণ ওনার হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না। জামানত বাজেয়াপ্ত হলো। তো যদি পাস না করে তাহলে তাদের তাহলে ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ, আমি একা থাকুম। পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কব আমি আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, তো বলেই দিছে। সমস্যাটা কি? ভাই রে ভাই, এটা মগের মূল্য পাইছে না? ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। তো মগের মূল্য যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে, এটা ভাই আমি ভাই এটা মানে বলে ঠিক করতে পারছি। ওরা তো যাওয়ার জায়গা ছিল, যাওয়ার জায়গা থাকবো না, কোনো লজিক নেই। কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না। তো যাই হোক, নিয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না। এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া এটা ভুল আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি? সেই প্রশ্নটিও আমার, এটা প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। একটা অন্তর্বর্তী সরকার এসেছেন, ওনাদের কি এটা প্রধান কাজ? ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো, একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন হলো। এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রত্যেকটা সময় একটা কাজ করেন, তখন একটা আওলা বাজায় মানুষের দৃষ্টিতে ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো দু এক দিনের মধ্যে ক্লিয়ার হবে। যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন, তা না হলে এটা কোনো কাজই তো না। এখন এটা কি ওনাদের কাজ? একটা যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে। একটা প্রশ্ন আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। এই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে তিনটা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই তিনটা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী। এই তিনটা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তো এইটা আমার কাছে খুব, কিন্তু আমি খুব এনজয় করেছি। আমি এনজয় করেছি সেটা বলি যে এখন তো আসলে জামায়াতে ইসলাম কিছু বলে না। ৭১ তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না। বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম। ওনারা সব কিছু জানে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বললে বলে ছোট ছিলাম। তো ছোট ছিলেন উনি, কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে না, আপনি ছোট থাকতে পারেন, কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন, এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল। অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে? কি করবে জানি না, এই সরকার কি করবে বলা বড় কঠিন। এদের মতলব, সবকিছুর মধ্যে মতলব আছে, এখানেও একটা মতলব আছে, কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি। মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন, আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন, তাহলে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন। সেটা বলেছেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ। তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দাবি করছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দিস ইজ নট ট্রু। এই শব্দগুলি হলো গিয়ে যে ইউনূস সাহেবের একজন ভাড়াটে বুদ্ধিজীবী আছে,
আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ, উনি আবার আমার আনফর্চুনেটলি, আমি এখন আনফর্চুনেটলি বলি, উনি আমার সরাসরি টিচারও ছিলেন। আচ্ছা, তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন, সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেটা তো ৭২-এর সংবিধানের মূলনীতি। কে বললো আপনাকে ৭২ সংবিধান মূলনীতি হবে কেন? ৭২ সংবিধান মূলনীতি হলো আপনার জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং এই ধর্ম নিরপেক্ষতা। জি, দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এগুলো জানতো না। এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কোথা থেকে এলো? তারা যেগুলো জানতো সেগুলো হলো 4টা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা। এক নম্বর প্রেরণা ছিল গণতন্ত্র। একটি ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না, এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল। তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল। কোথায় এখানে আছে গণতন্ত্র? নাই। মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল। আমাদের জনগণ বলছে না, আমাদের একটা জাতীয়তাবাদ আছে, আমরা যতটা মুসলমান আছি ঠিক আছে, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল। দেখেন সাম্য, মানবিক মর্যাদা, এই যে সামাজিক এটা কোথা থেকে এলো? মানে এটা যে ওনাদের মাথা থেকে আসছে, বারবার যে বলা হচ্ছে এই বিষয়টা, এটা এখানে আসছে। এই যে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে রানা হচ্ছে, আলী এরশাদ আনছেন, মহাজ্ঞানী উনি আনছেন। আচ্ছা, এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি মানুষের কোনো সম্পর্ক নাই। এগুলো টিকবে না তো। দেখেন আরেকটা কথা বলি, দেখেন সমাজতন্ত্র তখন ছিল, হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু ৭১-এর বাস্তবতাটা কি ছিল? ৭১-এর বাস্তবতা কিন্তু এগুলি ছিল। কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন। পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা এক হিসাব। কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন, এটা হবে না রে ভাই, হবে না। নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না, এরা সেই চেষ্টা করতেছে। জি, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে না? জি। আচ্ছা, করমুক্ত আয় সীমা আগামী বছর তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয় সীমা হলো 5 লাখ টাকা। জি। আর আমার আপনার জন্য হলো 3,75,000 টাকা। এটা কি বৈষম্য না? বলবেন যে জুলাই যুদ্ধ, আচ্ছা জুলাই যুদ্ধে কারা পাই? 10 মাস হয়ে গেছে, আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই, এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত। এই গভর্নমেন্টও পারে নাই, কেউ পারে নাই। জামাত একটা লিস্ট করছে 691 জনের, ওইটা আমি দেখছি, খুব গোছানো একটা লিস্ট করছে জামাত। আর কেউ তো কয় না। বিএনপি এত বড় দল, এই কামে তারা হাত পাকায় নাই। তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে গেলে বহিষ্কার করতেছে, এই কামের কাম কিছু করতেছে না। কিন্তু তারা এটা করতে পারতো না, একটা লিস্ট তাদের সারা দেশে তাদের সংগঠন আছে, করতে পারতো না, করে নাই, কেউ করে নাই। তো আপনাকে লিস্টই করতে পারেন নাই, আপনি জুলাই যোদ্ধা কেমন করে নির্ধারণ করবেন? কে জুলাই যোদ্ধা? যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা? রাজপথে মিছিলটা করে নাই কে? সবাই করছে। করে নাই কে বলেন আপনি আমারে? সবাই করছে, গৃহবধূও করছে, ছোট ছোট বাচ্চারাও করছে, আমার ফ্যামিলিতে অনেকে গেছে, আমি নিজে দেখছি। এসএসসি পরীক্ষার সামনে তার হাত ধরে তার মা চলে গেছে, আমার ছোট ভাইয়ের বউ গেছে, মিছিলে গেছে। অনেকে আতঙ্ক বোধ করছে, এই তো ওরে নিয়ে গেল সামনে, তোর পরীক্ষা যদি কিছু হয় হইলে হবে। এই সাহসটা তখন এই দেশের মানুষ কোথায় পাইছে? নিজেদের যে অন্তর্গত ক্ষোভ ওই সরকারের প্রতি, তার বই প্রকাশ ছিল ওইটা। তো জুলাই যোদ্ধা কে না? এই মুক্তিযুদ্ধের তালিকা করে নাই, এরকম একটা ধান্দাবাজি আর একটা মানে শুরু হয়েছে। এর নাম বৈষম্য, এর নাম বৈষম্য বিরোধী বাজেট। এটা কি বলে তারা? এখানে আরেকটা ক্লু দেই, যাদের পয়সা বেশি তাদের কিন্তু কর কম, যাদের পয়সা কম 6 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এটা কি গরিব মারার বাজেট? আচ্ছা আরেকটা কথা বলি, শুনেন আরেকটা কথা বলি। কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে। জি। আচ্ছা, আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো, কাজে টাকা কালো হইতো বেশি, তাই না? কালো জিনিসটা কি? ঘুষ খেলে পরে এটা কালো টাকা, তাই তো? একজনের থেকে টাকা নিলাম, এটা কালো টাকা। মানে ই নিলাম, তদবির করে বাণিজ্য করে নিলাম, কালো টাকা। তাহলে এটা তো আগে ছিল। জি। তখন তাদের না সরকার নয় চেষ্টা করতো যাদেরকে আমি করি, ব্যবস্থা করি একটা টাকাটা। এইবারও রাখছে। এইবারে লুটপাট কে করতেছে ভাই এই 10 মাসে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই?
বোঝা না আমার ভাই, জি মতলবটা কি? এটা নিয়ে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইবো যে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে? সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায়। আমি পরের বিষয়টা আগে বলি, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি জানি না, আমি পাইনি কোথাও পর্যন্ত, কোথায় বলছি? এটা উত্তরের মুখপাত্র সার্জিস আলম বলেছেন। কি বলছি আসলে বলুন তো, খুবই তোমাকে। আচ্ছা, আমি একটু কোট করেই বলি একেবারে। সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি। এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটি সংবাদ যেখানে সার্জিস আলম এই কথা মানে বলেছেন। যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে, জি মানে দৌড় প্রতিযোগিতা যে সেকেন্ড হবে সে স্বর্ণপদক পাবে, আর যে যে ফার্স্ট ফার্স্ট হবে হবে সে রৌপ্য, সে ব্রোঞ্জ পদক পাবে। ব্রোঞ্জ। মানে আমি জিনিসটা দেখেন, এটা আমি আবার আপনার কাছে কনফার্ম করলাম কেন, আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে। ক্ষমতার ভারসাম্য যেখানে বলা হচ্ছে আপনি সেখানে তো ভারসাম্য করেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতা থাকবে, আপনি তার প্রেক্ষিতে ভারসাম্য কি এটা করেন। বলেছে? সেখানে একটা কোনো আপত্তি নাই। উপপ্রধানমন্ত্রী থাকতে পারে। যিনি হেরে যাবেন উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো, তো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার, আমি হারি। তুই কি রে, পাগল না মাথা খারাপ? আমি তো বুঝতে পারছি না এই ছেলেটার কথাবার্তা, আমি কিছু বুঝি না রে ভাই, আমি জানি না এটা আমি কিভাবে কি লিখতে বলছে। সেখানে এটা হলো একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বলেন আপনার, স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই, আমি এটা চাই। জি, আমি এটা খুব সিরিয়াসলি চাই। কেন চান? আপনার কাছে আমি কেন বলছি মনে হয় আপনাকে, যেটা? জি। দেখেন বিএনপি গত 15 বছর ধরে কি আন্দোলন করতেছিল, তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। কেন কেন চায়? কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাই তো পারে। জি তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না? নির্বাচন তো। জি সিটি কর্পোরেশনের মেয়র কে হবে, এটা ইলেকশন, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো। এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, নির্দলীয় সরকারের। কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল, তখন বিএনপির আমলে তখন স্থানীয় সরকার হবে, কোনো ইলেকশন হবে না, সব নমিনেশন হবে, বলে দিব তুমি 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 তুমি, হয়ে গেল। তাহলে ইলেকশন তো হলো না। ইলেকশনটা হলো কি, যতবার ইলেকশন হবে, যত জায়গায় ইলেকশন হবে, সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক। একদম। এখন প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না, 5 বছরে একবার আসবে। যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব। আচ্ছা, আপা যে মানে সময়সীমা উল্লেখ করলেন, এত সময় লাগার কোনো কারণ নাই। সিটি কর্পোরেশন গুলো একদিন হয়ে যায়, যদি একদিনে যদি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তো একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না। বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি, যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে পরীক্ষা করা যায়। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক, এই সরকারের অধীনে হওয়া উচিত, দলীয় সরকারের মনে অধীনে না। করছেন। আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টি উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে, এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আর কি বিভিন্ন মাধ্যমে। তো এই যে বিষয়টা যে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর, সেটি আসলে কোন দিকে যাবে? এটা কেউ আন্দোলন করতেই পারে, আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই। যদি কেউ আন্দোলন করে নিষিদ্ধ করাইতে পারে, করতে পারে। ওনারা এনসিপি আছে, একটা ভালো পার্টি, এই পার্টি যা চায় সরকার তাই দেয়। জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধের পর যদি জামাত নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ হবে, নির্বাচনের উপর বিএনপি নিষিদ্ধ চাইতে পারে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবো, সব পার্টি নিষিদ্ধ। ওনারা চাইলে